আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অঙ্কন শ্রেষ্ঠা। প্রথমে সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে, জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের নির্দেশদাতা শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মামলার রায় ১৭ নভেম্বর। শেখ হাসিনার সর্বোচ্চ সাজার প্রত্যাশা চিফ প্রসিকিউটরের। বিটিভির নতুন কুড়ি প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ। নতুন কুড়ির প্রভাব ঘরে ঘরে ছড়িয়ে পড়বে, প্রতিযোগিতা আবিষ্কার করার সুযোগ সৃষ্টি করে দেয় বললেন প্রধান উপদেষ্টা। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন, কমিশন শুধু রেফারির ভূমিকা পালন করবে বললেন সিইসি। দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সন্ত্রাসীদের অগ্নিসন্ত্রাস, নাশকতার প্রতিবাদে দিনভর রাজপথে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবস্থান। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২৪৫ ফিলিস্তিনি নিহত। যুদ্ধের ট্রমায় আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা। এবং সিলেট টেস্টে আয়ারল্যান্ডের ২৮৬ রানের জবাবে ৮ উইকেটে ৫৮৭ রানে প্রথম ইনিংস ঘোষণা বাংলাদেশের। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জুলাই জাতীয় সনদ ২০২৫-এর গণভোট এবং জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আজ দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এক বৈঠকের পর জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি এই কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, উপদেষ্টা পরিষদ জুলাই জাতীয় সনদ সাংবিধানিক সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ অনুমোদন করেছে, যা জুলাই জাতীয় সনদের অধীনে গৃহীত সংস্কার প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে একটি ঐতিহাসিক পদক্ষেপ, যা প্রধান রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত হয়েছিল। প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, অন্যথায় জাতি একটি বড় বিপর্যয়ের মুখোমুখি হবে। রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার আজকের উপদেষ্টামণ্ডলীর সভায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ অনুমোদন করেছে। এটা বিরাট খবর। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে, অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। জুলাই সনদের আলোকে আমরা গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্নও নির্ধারণ করেছি। আমি প্রশ্নটি এখন আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। প্রশ্নটি হবে এরকম: আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ এবং জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? ক, নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। খ, আগামী সংসদ হবে ২ কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। গ, সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন,
প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। ঘ, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। গণভোটের দিন এই 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন। গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত। জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রায় 1.5 যুগ ধরে আমাদের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। তারা আজ আসন্ন নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছেন। আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভ্যুত্থানের সপক্ষের রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে জাতি এক মহা বিপদের সম্মুখীন হবে। এ সম্পর্কে আমি আগেও একাধিকবার আমার আশঙ্কা প্রকাশ করেছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে 2024-এর জুলাইয়ে মৃত্যুর মুখোমুখি শির উঁচু করে দাঁড়িয়ে দেশবাসী যে ঐক্য গড়ে তুলেছিল, আমরা জীবিতরা যেন অল্প স্বল্প ভিন্নমত ও লঘু বিবাদে জড়িয়ে তার মর্যাদা ক্ষুণ্ণ না করি। এদিকে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 জারি করা হয়েছে। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ মুদ্রণ ও প্রকাশনা বিভাগ থেকে আদেশটি জনসাধারণের জ্ঞাতার্থে প্রকাশ করা হয়েছে। আদেশে বলা হয়েছে, সুদীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় বাংলাদেশে 2024 সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র জনতার সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের প্রকাশ ঘটেছে। আদেশে আরও বলা হয়েছে, 2024 সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র জনতার সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের ভিত্তিতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই আদেশ জারি করলেন। এই আদেশ জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 নামে অভিহিত হবে। এর আগে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের সর্বোচ্চ নির্দেশদাতা শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা হবে 17 নভেম্বর। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর 3 সদস্যের বিচারিক প্যানেল আজ এই তারিখ ধার্য করেন। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এর আগে দীর্ঘ 5 মাসেরও বেশি সময় ধরে চলা বিচারিক প্রক্রিয়ার সকল ধাপের পর 23 অক্টোবর শেষ হয় এই মামলার আনুষ্ঠানিক বিচার কাজ। পরে সাংবাদিকদের ব্রিফ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বলেন, অকাট্য প্রমাণ ও স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ট্রাইব্যুনালের বিচার কাজ। প্রসিকিউশন এই মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তির রায় প্রত্যাশা করেন বলেও চিফ প্রসিকিউটর জানান। আসামির বিরুদ্ধে তাদের বিরুদ্ধে গত জুলাই এবং আগস্টে 2024 সালের বাংলাদেশে সংগঠিত যে ম্যাসাকার এবং মানবতা বিরোধী অপরাধ, সেই অপরাধের দায়ে তাদের বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছিল। দীর্ঘ পথ পরিক্রমা শেষে, সাক্ষ্য গ্রহণ শেষে, উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে সেই মামলাটি এখন রায়ের জন্য প্রস্তুত হয়েছে
আজকে মাননীয় আদালত এই মামলাটির রায় ঘোষণার জন্য আগামী 17ই নভেম্বর সোমবার দিন নির্ধারিত করেছেন। ইনশাল্লাহ আগামী 17ই নভেম্বর সোমবার এই মামলাটির রায় ঘোষিত হবে। এই মামলাটি চূড়ান্ত পর্বে আসার পেছনে আমাদের প্রসিকিউশনের যে সমস্ত সদস্যবৃন্দ অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি, আমাদের তদন্ত সংস্থার যে সমস্ত তদন্তকারী কর্মকর্তাবৃন্দ তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এটাকে একটা যথাযথ প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার জন্য, তাদের প্রতি, ভিকটিম পরিবার, সাক্ষী যারা দিয়েছেন, যারা নেপথ্যে কাজ করেছেন, সর্বোপরি বাংলাদেশের সাধারণ মানুষ যারা এই বিচার প্রক্রিয়ায় আমাদেরকে পেছনে থেকে সমর্থন করেছেন, সাহস জুগিয়েছেন, তথ্য দিয়েছেন এবং ধৈর্য ধরে আজকে এই মামলাটিকে রায়ের পর্যায় পর্যন্ত নিয়ে আসার ব্যাপারে ভূমিকা পালন করছেন, সেই গোটা জাতির প্রতি প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের গভীর কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। আমরা অঙ্গীকার করেছিলাম যে যারাই বাংলাদেশে যত শক্তিশালী হোক না কেন, যদি কেউ অপরাধ করে, মানবতাবিরোধী অপরাধ করে, তাদেরকে সঠিক পন্থায় বিচারের মুখোমুখি করা হবে এবং তাদের আইন অনুযায়ী যে প্রাপ্য সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। সেই প্রক্রিয়ায় আমরা একটা দীর্ঘ যাত্রা শেষ করেছি। আমরা এখন চূড়ান্ত পর্বে উপনীত হয়েছি। আশা করছি ইনশাআল্লাহ 17ই নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাআল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে, তেমন একটি রায় আমরা প্রত্যাশা করছি। বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি প্রতিযোগিতা 2025-এর সেরা প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ক এবং খ শাখায় চ্যাম্পিয়ন 2 প্রতিযোগীর হাতে ক্রেস্ট এবং 3 লাখ টাকার চেক তুলে দেন প্রধান উপদেষ্টা। 2 সেরা প্রতিযোগী হলেন ক শাখায় প্রিয়সী চক্রবর্তী এবং খ শাখায় শুভমিতা তালুকদার। অনুষ্ঠানে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নতুন কুড়ির প্রভাব ঘরে ঘরে ছড়িয়ে পড়বে। প্রতিযোগিতা আবিষ্কার করার সুযোগ সৃষ্টি করে দেয় উল্লেখ করে প্রফেসর ইউনূস আশা প্রকাশ করেন, বাংলাদেশের শিশু কিশোররা আন্তর্জাতিকভাবেও সেরা হবে। খোরশেদ আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান। উপমহাদেশের প্রথম শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নতুন কুড়ির যাত্রা শুরু হয় 1976 সালে। প্রায় 2 দশক পর অন্তর্বর্তী সরকারের উদ্যোগে গত 17ই আগস্ট আবারও শুরু হয় বাংলাদেশ টেলিভিশনের ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। চূড়ান্ত পর্ব শেষে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতায় ক ও খ শাখায় সেরা 2 প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সেরা 2 প্রতিযোগী হলেন ক শাখায় প্রিয়সী চক্রবর্তী এবং খ শাখায় শুভমিতা তালুকদার। যারা আজকে বিজয়ী হলো, সর্বস্তরে আসতে পারলো, তাদের জন্য জোরে একটা হাততালি দিল। অনুষ্ঠানে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নতুন কুড়ির প্রভাব এখন ঘরে ঘরে ছড়িয়ে পড়বে। এটার প্রভাব ঘরে ঘরে ছড়িয়ে পড়বে। শিশু কিশোররা শুধু গাইতে পারে, নাচতে পারে, বাজনা বাজাতে পারে, এটা খুবই ভালো জিনিস, এটা প্রতিযোগিতা হওয়া অবশ্যই উচিত। এর বাইরেও অনেক কিছু পারে, সেখানে প্রতিযোগিতা হবে না কেন? শুধু একটা বিষয়ে সীমাবদ্ধ থাকবে কেন? এখান থেকে বিভিন্ন রকমের প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে। প্রতিযোগিতা আবিষ্কার করার সুযোগ সৃষ্টি করে দেয় উল্লেখ করে প্রফেসর ইউনূস আশা প্রকাশ করেন, বাংলাদেশের শিশু কিশোররাও আন্তর্জাতিকভাবে সেরা হবে। এই প্রতিযোগিতাটা আবিষ্কার করার সুযোগ সৃষ্টি করে দিল। এর মাধ্যমে আমরা শিশুদের আবিষ্কার করার সুযোগ দিচ্ছি। তা না হলে সে যেমনি আছে এমনি থেকে যেত। তার যে আরেকটা স্তর আছে, ভেতরে লুকিয়ে আছে, সেটা কোনোদিন প্রস্ফুটিত হতো না। এটার মাধ্যমে সে প্রস্ফুটিত হয় এবং নিজেকে জানতে শেখে যে আমি তো এর চাইতে বড়, যেটুকু আমি এ পর্যন্ত জেনে এসেছিলাম তার চাইতে আমি তো আসলে বড়, ওদের চাইতে বড়, আমি সেরা, আমি অনেক কিছু করতে পারি যারা অন্যরা সেটা পারে না, আমার মধ্যে এটা আছে। তার মধ্যে উৎসাহ জাগে যে কীভাবে আমি সামনে এগিয়ে যাব। প্রতিযোগিতা অন্ত নেই, আমাদের চেষ্টা হবে যার যার প্রতিভা সে যেন বের করার সুযোগ পায় এবং তাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। বাংলাদেশের তরুণ তরুণীরা, শিশু কিশোররা বহু দীর্ঘ পথ যাবার জন্য প্রস্তুত এবং দেশের
জন্য সেরা তো হবে, আন্তর্জাতিকভাবে তারা যে সেরা হবে, এখান থেকে তারা আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেন, নতুন কুড়ি শুধু সাংস্কৃতিক প্রতিযোগিতা নয়, বরং এটি নতুন প্রজন্মের জন্য, নতুন বাংলাদেশের জন্য নতুন দিগন্ত। তিনি বলেন, এখন থেকে বিটিপি হবে সবার, সব দল ও মানুষের। প্রাতিষ্ঠানিক সংস্কারের ধারাবাহিকতায় বিটিপিকেও স্বায়ত্তশাসন দেওয়া হচ্ছে এবং বিটিপি যাতে বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্যের এবং বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করতে পারে, সেজন্য বিটিপিকে নতুন করে গড়ে তোলা হচ্ছে। বিটিপি যাতে কোনো দলের, কোনো রাজনৈতিক শক্তির স্বার্থের হাতিয়ার না হয়ে ওঠে, সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। বিটিভিতে নতুন করে আরও রিয়েলিটি শো, ভিন্ন বয়স এবং পটভূমির প্রতিযোগীদের নিয়ে নতুন নতুন যে অনুষ্ঠান, সেসব আমরা চালু করে দিয়ে যাব। আশা করি পরবর্তীতে এগুলো অব্যাহত থাকবে। এখন থেকে বিটিভি হবে সবার, সব দলের এবং সব মানুষের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। প্রতিভার বিকাশে শিশুদের স্বপ্নের মঞ্চ হচ্ছে এই নতুন কুড়ি। একসময় এই নতুন কুড়ির মঞ্চেই বিকশিত হয়েছিল দেশের বহুগুণী শিল্পীর প্রথম প্রতিভার আভা। সেই ঐতিহ্য ধরে রেখে আজকের এই নতুন কুড়ির শিল্পীরাই আগামী দিনে হয়ে উঠবে এক একটি নক্ষত্র এবং সাংস্কৃতিক অঙ্গনে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা, এমনটাই প্রত্যাশা সকলের। পরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস নতুন কুড়ি প্রতিযোগিতায় বিজয়ীদের সাথে ফটো সেশনে অংশ নেন। খুরশেদ আলম, বিটিভি নিউজ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চায় নির্বাচন কমিশন। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের শুরুতে তিনি এই কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্য 4 কমিশনার ও ইসির সিনিয়র সচিব সহ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির নেতৃবৃন্দ সংলাপে উপস্থিত রয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে অংশ নেবে রাজনৈতিক দলগুলো, আর রেফারির ভূমিকা পালন করবে নির্বাচন কমিশন। সুন্দর জাতীয় নির্বাচন এটা উপহার দেওয়ার জন্য আপনাদের সাথে পেতে চাই। আমাদের অনেকগুলো অতিরিক্ত দায়িত্ব এসে পড়েছে। আমরা আউট অফ কান্ট্রি ভোটিং এর দিকে যাচ্ছি। আমাদের ইলেকশনের সাথে যারা জড়িত থাকবেন তাদেরকে ভোটের ব্যবস্থা করার চেষ্টা করছি। সরকারি চাকরিজীবী যারা ইলেকশনের দিন অন্যখানে পোস্টেড থাকবেন, তারা কোনোদিন ভোট দিতে পারেন না, রিটার্নিং অফিসার ভোট দিতে পারেন না, তার ভোটের ব্যবস্থা করার আমরা চিন্তা করছি। সুতরাং আপনাদের সহযোগিতা অধিকতর প্রয়োজন এখন। ইসি সূত্রে জানা গেছে, আজ প্রথম দিনে 2 ধাপে 12টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন। আজ শুরু হওয়া এই সংলাপ শেষ হবে আগামী 20 নভেম্বর। ওই দিন বিএনপি ও জামায়াতে ইসলামের সাথে আলোচনায় বসবে নির্বাচন কমিশন। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে 17 নভেম্বর। এই বিষয়টিকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে অন্তত 17টি বাসে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা। পরিকল্পিত নাশকতার অংশ হিসেবে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও পেট্রোল বোমা ছুড়ে জনমনে আতঙ্ক সৃষ্টির পায়তারা করছে তারা। আরও জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেধা। দেশ জুড়ে পরিকল্পিত নাশকতা চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা। গতকাল পর্যন্ত 4 দিনে 17টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে তারা। গত 11 দিনে 15টি স্থানে এবং 3 দিনে 22টি স্থানে অন্তত 17 ককটেল ও হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে এই দলের দুর্বৃত্তরা। অস্থিতিশীলতা সৃষ্টির এই অপচেষ্টা প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যেই নাশকতায় জড়িত অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গত কয়েকদিনে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল সদৃশ্য বস্তু নিক্ষেপ এবং বিভিন্ন যানবাহনে সংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানো সহ আইন শৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা অব্যাহত আছে।
1 নভেম্বর থেকে 11 নভেম্বর পর্যন্ত 15টি ভিন্ন ভিন্ন স্থানে 17টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এসব ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে 50 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 7 নভেম্বর মধ্যরাতে কাকরাইলে খ্রিস্টান সম্প্রদায় চার্চে ককটেল হামলার জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের এক ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে। এর আগে নাশকতার অংশ হিসেবে সোমবার ভোর 5:40 থেকে 6টার মধ্যে মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনে দুটি বাসে আগুন ধরিয়ে দেয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ। ওই দিন ভোর 3:45 মিরপুর 2A গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। একই দিনে সকাল 7টার দিকে মোহাম্মদপুর স্যার সৈয়দ রোদে খাদ্যপণ্য প্রতিষ্ঠান প্রবর্তনার সামনে দুটি ককটেল বিস্ফোরণ হয়। এছাড়াও মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল ছাত্রী অংশে পটকা বিস্ফোরণের ঘটনার রেকর্ড করা হয়। ধানমন্ডি রোড ইবনে সিনার হাসপাতালের সামনে মোট 4টি ককটেল বিস্ফোরণ ঘটে। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের নাশকতার প্রতিবাদে রাজপথে রয়েছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেয়া সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারা বলছেন, কোনো অবস্থাতেই এই দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না, যে কোনো মূল্যে তাদের প্রতিহত করা হবে। বিস্তারিত সীমা শারমিনের প্রতিবেদনে। নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির। সকালে ছাত্র শিবিরের একটি মিছিল ঢাকা কলেজ থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এছাড়াও কেন্দ্রীয় ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, যে প্রজন্ম হাসিনা সহ আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়েছে, তাদের আর বিন্দুমাত্র ছাড় দেওয়ার সুযোগ নেই। তারা ইতোমধ্যে সারা দেশে আগুন সন্ত্রাস চালাচ্ছে। তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে প্রতিরোধ করতে হবে, তাদেরকে থানায় দিতে হবে। রাষ্ট্র সংস্কারের পথে যারা বাধা হবে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে। এ সময় ছাত্র শিবির সভাপতি সকলকে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ও দেশের বিভিন্ন অঞ্চলে দৃঢ় অবস্থান কর্মসূচি পালনের আহ্বান জানান। এদিকে নিষিদ্ধ আওয়ামী লীগ ঢাকা লকডাউন কর্মসূচির মাধ্যমে যাতে কোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাতে না পারে, সেজন্য রাজধানীর উত্তরায় 21টি পয়েন্টে অবস্থান নিয়েছে জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক ও ছাত্র দলের নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সদ্য সাবেক সভাপতি মেহেদী হাসান রুয়েলের নেতৃত্বে যুবদল, উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা কামাল হৃদয়ের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল ও ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সিনিয়র সহসভাপতি রবিউল আওয়াল ভূঁইয়া রবির নেতৃত্বে ছাত্র দলের নেতাকর্মীরা রাজপথে অবস্থান করছে। অন্যদিকে নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঠেকাতে ও তাদের প্রতিহত করার ঘোষণা দেবার পর রাতেই মাঠে নেমেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। দলীয় আমির পীর সাহেব চরমোনাইয়ের নির্দেশে রাজধানী ঢাকা সহ সারা দেশে ফ্যাসিবাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ও কথিত লকডাউন কর্মসূচির বিরুদ্ধে সোচ্চার হয়ে মধ্যরাতে শোডাউন ও মহড়া দিয়েছে দলটির নেতাকর্মীরা। সীমা শারমিন, বিটিভি নিউজ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জ-মার্ক সেরে শার্লেট। আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব জনাব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বৈঠকে চলমান রাজনৈতিক প্রসঙ্গ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। নতুন সরকার আসলে বাংলাদেশ ফ্রান্স রিলেশনশিপটা কি হতে যাচ্ছে, ওনাদের একটা ধারণা, এটা নিয়ে আলোচনা হয়েছে। কোঅপারেশন কোথায় হবে, এবং কোঅপারেশনের কথা বলতে গিয়ে এখানে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এবং অন্যান্য ক্ষেত্রের কোঅপারেশনের মধ্যে একটা বিশেষভাবে আলোচনায় উঠে এসেছে, সেটা হচ্ছে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি। অর্থাৎ ফ্রান্সে তো আপনারা জানেন তাদের ফিল্ম, তাদের মিউজিক, তাদের কালচার, তাদের
ফ্রেঞ্চ পেইন্টিংস, অনেক রিচ আর কি, সব কিছু মিলে। আমাদের শাহাবুদ্দিন সাহেবও কিন্তু ফ্রান্সে আছে এখনো, আর্টিস্ট শাহাবুদ্দিন। তো সুতরাং ওই সব কিছু। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মাসের 10 তারিখ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এই পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় 245 জন ফিলিস্তিনি নিহত এবং 627 জন আহত হয়েছে। এদিকে গাজায় চলমান আগ্রাসনে জড়িয়ে পড়া ইসরায়েলি সেনাদের মানসিক অবস্থা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। নিজেদের করা বর্বরতা সহ্য করতে না পেরে 1.5 বছরে অন্তত 279 জন সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন। বিস্তারিত জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণার পর 1 মাসেরও কম সময়ের মধ্যে নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকায় 1,500-এরও বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফার ভিত্তিতে এই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল ও হামাস। এই 20 দফায় যুদ্ধবিরতির ভিত্তি। এর একটি দফায় বিমান ও গোলা হামলা সহ সব ধরনের সামরিক অভিযান স্থগিত রাখার কথা বলা হয়েছে। এদিকে গাজা যুদ্ধের দীর্ঘ লড়াই এখনও অনেক ইসরায়েলি সেনার মনে ভয়াবহ ছাপ ফেলে গেছে। যুদ্ধক্ষেত্র থেকে ফেরা হাজারো সেনা আজ মানসিকভাবে বিপর্যস্ত। বাড়ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার পিটিএসডি, বিষণ্ণতা ও উদ্বেগের মতো মানসিক সমস্যা। অনেকেই বেছে নিচ্ছেন আত্মহননের পথ। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে প্রায় 11,000 সেনা মানসিক আঘাতজনিত সমস্যায় ভুগছেন। এই সংখ্যা ইসরায়েলের 80 বছরের সামরিক ইতিহাসে যুদ্ধে মানসিক আঘাতে আক্রান্ত মোট সৈন্যের 1/3-এরও বেশি। মন্ত্রণালয়ের পরিসংখ্যানে দেখা গেছে, যুদ্ধের আগে 1 দশক ধরে প্রতি বছর গড়ে 13 জন সেনা আত্মহত্যা করতেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেই সংখ্যা বেড়ে গেছে। গত বছর আত্মহত্যা করেছেন 21 জন সেনা। এই হিসেবে দায়িত্বরত সদস্যদের পাশাপাশি রিজার্ভ সেনারাও অন্তর্ভুক্ত। তবে অবসরের পর যারা আত্মহত্যা করেছেন তারা সেই পরিসংখ্যানে নেই। ইসরায়েলি পার্লামেন্টের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, 2024 সালের জানুয়ারি থেকে 2025 সালের জুলাই পর্যন্ত আরও 279 জন সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন, যদিও তারা বেঁচে গেছেন। এই সংকট মোকাবেলায় ইসরায়েলি সেনাবাহিনী শত শত মানসিক স্বাস্থ্য কর্মকর্তা নিয়োগ দিয়েছে। যুদ্ধক্ষেত্রে মনোরোগ বিশেষজ্ঞ পাঠানো হচ্ছে। চালু হয়েছে হটলাইন ও থেরাপি সেশন। তবু বিশেষজ্ঞদের আশঙ্কা, ইসরায়েল এখনও এত বড় মানসিক স্বাস্থ্য সংকট সামলানোর মতো প্রস্তুত নয়। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ। গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর বর্বর হত্যাযজ্ঞ চালিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন উল্লসিত, তখন দেশের আদালতে তার বিরুদ্ধে চলছে একাধিক মামলা। ঘুষ, দুর্নীতি সহ একাধিক অভিযোগের এসব মামলাকে নেতানিয়াহু রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দাবি করলেও সম্প্রতি মামলা প্রত্যাহারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চিঠি জন্ম দিয়েছে নানা প্রশ্ন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নেতানিয়াহুর বিরুদ্ধে বর্তমান ঘুষ, দুর্নীতি, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে একাধিক মামলা চলছে। এই বিচার কার্যক্রম শুরু হয়েছিল 2019 সালে। যদিও নেতানিয়াহু সমস্ত অভিযোগ অস্বীকার করে এটিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে আসছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত ও অযৌক্তিক উল্লেখ করে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে একটি চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 1 মাস পর গতকাল বুধবার এই চিঠি পাঠানো হয়। তবে গাজায় নিয়মিত ইসরায়েলি হামলা এবং ত্রাণ প্রবেশে বাধার কারণে যুদ্ধবিরতি অনিশ্চয়তার মুখে পড়েছে। যুদ্ধবিরতি শুরুর পর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলিদের নির্বিচার হামলায় এখন পর্যন্ত 245 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 627 জন। হামাস নিয়ন্ত্রিত গাজার সরকারি গণমাধ্যম দপ্তর এই তথ্য জানিয়েছে।
গাজার গণমাধ্যম দপ্তর আরও বলেছে, ইসরায়েলিরা এখন পর্যন্ত ৮০ বার যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। গত ২৪ ঘন্টায় গাজার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছে। একই সময়ে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি গ্রামগুলোতে হামলা বাড়িয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ১ মাস পেরিয়ে গেলেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে ইসরায়েল বাধা দিচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, সীমিত প্রবেশপথ, নিষেধাজ্ঞা ও প্রশাসনিক জটিলতা ত্রাণ কার্যক্রমকে ব্যাহত করছে। গাজা সরকার জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে প্রতিদিন গড়ে মাত্র ১৪৫টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করছে, যা চুক্তি অনুযায়ী নির্ধারিত ট্রাকের মাত্র ২৪%। এর মধ্যে ফিলিস্তিন, জর্দান, লেবানন ও সিরিয়ার ভূখণ্ডকে নিজেদের দাবি করে ইসরায়েল সরকার বৃহত্তর ইসরায়েল মানচিত্র প্রকাশ করেছে। ইসরায়েলের এই পদক্ষেপকে খুব জানিয়েছে আরব দেশগুলো। এ ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে আরব লীগও। আতিকুর রহমান, আন্তর্জাতিক ডেস্ক, চট্টগ্রাম। যুক্তরাষ্ট্রের হামলার প্রতিরোধে ব্যাপক পরিসরে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন যে কোনো আগ্রাসন কিংবা সামরিক হামলা ঠেকাতে তাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পেড্রিনো এক বিবৃতিতে জানান, প্রতিশ্রুতির অংশ হিসেবে স্থল, আকাশপথ ও নৌপথে সেনা ও ক্ষেপণাস্ত্র পরিচালনা বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশ, মিলিশিয়া ও সাধারণ নাগরিকদের নিয়ে গঠিত বাহিনীগুলো মোতায়েন থাকবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, মার্কিন বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ড ক্যারিবীয় সাগরে পৌঁছেছে। এতে যুদ্ধবিমান ছাড়াও অন্তত ৪,০০০ নাবিক রয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র নিকোলাস মাদুরো সরকারকে উৎখাত করতে ভেনেজুয়েলার সামরিক পদক্ষেপ নিতে পারে। এমনি প্রেক্ষাপটে ভেনেজুয়েলা তাদের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত রাখার কথা জানালো। পেরুর দক্ষিণাঞ্চলীয় আরেকুইপা অঞ্চলে একটি বাস খাদে পড়ে অন্তত ৩৭ জন নিহত এবং অনেকে আহত হয়েছে। গতকাল আরেকুইপার ওকোনা জেলার প্যান আমেরিকান হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থলে উপস্থিত দমকল কর্মীদের উদ্ধৃতি দিয়ে আরেকুইপার আঞ্চলিক স্বাস্থ্য প্রধান জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩৬ জন মারা গেছেন এবং হাসপাতালে মৃত্যু হয়েছে আরও কয়েকজনের। তিনি বলেন, বাসটি একটি ভ্যানকে ধাক্কা দেয় এবং রাস্তা থেকে উল্টে গিয়ে খাদে পড়ে। আরেকুইপা সরকার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, আহত ২৬ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে, যাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। লিবিয়া উপকূলে নৌকাডুবিতে নিখোঁজ রয়েছেন ৪২ অভিবাসন প্রত্যাশী। তাদের সবার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। নিখোঁজদের মধ্যে ২৯ জন সুদান, ৮ জন সোমালিয়া, ৩ জন ক্যামেরুন ও ২ জন নাইজেরিয়ার নাগরিক। IOM জানায়, রাবারের তৈরি নৌকাটিতে মোট ৪৯ জন অভিবাসন প্রত্যাশী ছিলেন। গত ৩ নভেম্বর উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর জুয়ারা থেকে যাত্রা শুরু করার প্রায় ৬ ঘণ্টা পর নৌকাটি ভূমধ্যসাগরে ডুবে যায়। সংস্থাটি জানিয়েছে, ৬ দিন সাগরে ভেসে থাকার পর গত ৮ নভেম্বর ৭ জনকে উদ্ধার করে লিবিয়ার উদ্ধারকারী দল। IOM বলছে, এই দুর্ঘটনা চলতি বছর ভূমধ্যসাগরের মধ্যাঞ্চলীয় রুটে প্রাণঘাতী অভিবাসন যাত্রার সর্বশেষ নজির। শুধু এ বছরই ইউরোপে পৌঁছানোর চেষ্টায় ১,০০০-এরও বেশি মানুষ সাগরে প্রাণ হারিয়েছেন। আবারও দেশের খবর। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নাশকতা ও সকল তৎপরতার বিরুদ্ধে চট্টগ্রাম নগরীতে বিএনপি ও জামায়াত ইসলামী সহ বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করেছে। দলীয় নেতাকর্মীরা নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়ে সকাল থেকে মিছিল সমাবেশ করেন। সমাবেশে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ আওয়ামী লীগের নাশকতা সহ সব ধরনের তৎপরতার প্রতিরোধ করতে জনগণের প্রতি আহ্বান জানান। চট্টগ্রাম শহরের বহদ্দারহাটে পৃথকভাবে জামায়াতে ইসলামী সহ বিএনপি ও অঙ্গ সংগঠন সভা সমাবেশের আয়োজন করে। বিএনপি নগরীর বিভিন্ন পয়েন্টে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন। এছাড়া অক্সিজেন মোড়ে জামায়াতে ইসলামী সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। এতে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, কর্মপরিষদ সদস্য ডাক্তার সিদ্দিকুর রহমান, বায়েজিদ থানা আমির মাওলানা জাকির হোসেন ও জামায়াত নেতা অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী বক্তব্য রাখেন। এছাড়া সকালে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন, বিএনপি, যুবদল ও ছাত্রদল নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে।
পাশাপাশি নগরীতে নিরাপত্তা জোরদারে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সেনা সদস্যদের টহল বাড়ানো হয়। শেয়ার বাজারের খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দাভাব অব্যাহত রয়েছে। আজ সপ্তাহের শেষ দিনে শেয়ার লেনদেন বেশি হলেও মূল্যসূচক কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 13,401.20, যা গতকালের চেয়ে শতকরা 1.59 কম। এছাড়া সিএসসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 12,175.75, যা গতকালের চেয়ে শতকরা 1.24 কম। আজ 160টি কোম্পানির 14,27,554টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 7,22,52,000 টাকারও বেশি। এর মধ্যে 20টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 136টির কমেছে এবং 4টির দাম অপরিবর্তিত রয়েছে। এবারে খেলার খবর। ক্রিকেট। সিলেট টেস্টে ব্যাটে বলে দাপুটে দিন পার করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে আইরিশদের করা 286 রানের জবাবে 8 উইকেটে 587 রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। এতে 301 রানের বড় লিড পায় টাইগাররা। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 5 উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড। আর চতুর্থ দিনে বড় জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। 301 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় আয়ারল্যান্ড। দলীয় 14 রানে 8 বলে 5 রান করা কারমাইকেলকে সাজঘরে পাঠান নাহিদ রানা। এরপর হ্যারি টেক্টর ও পল স্টার্লিং মিলে 47 রানের জুটি গড়েন। তবে দলীয় 61 রানে 59 বলে 43 রান করে আউট হন স্টার্লিং। এরপর দ্রুত আরও 3 উইকেট হারায় আয়ারল্যান্ড। টেক্টর 18, ক্যাটিস কাম্ফার 5 ও লোরকান টাকার 9 রান করে সাজঘরে ফিরে যান। শেষ পর্যন্ত তৃতীয় দিন শেষে 29 ওভারে 5 উইকেটে 86 রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড। এখনও 215 রানে পিছিয়ে আছে তারা। বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ 2টি, নাহিদ রানা ও তাইজুল ইসলাম নেন 1টি করে উইকেট। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে জোড়া সেঞ্চুরিতে 8 উইকেট হারিয়ে 587 রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ইনিংসে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন ওপেনার মাহমুদুল হাসান জয়। 286 বলে 171 রান করেছেন তিনি। এবারে আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.3 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.4 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 6টা 5 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 9 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালে জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত 2টা 43 মিনিটে, ভাটা সকাল 8টা 49 মিনিটে। পরবর্তী জোয়ার শুরু হবে বিকেল 3টা 26 মিনিটে এবং ভাটা রাত 9টা 49 মিনিটে।